বসিয়ে। এবার প্রশ্ন হচ্ছে আরএসএস এর নির্দেশে যদি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ আগামী 1 ঘন্টায় একটা মহা ধামাকা দেন, তাহলে কোথায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার? আমরা এটা নিয়েও একটু কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয় ঘোষ আমার কলিগ রয়েছেন আজকে এখানে। কোথাও গিয়ে যদি এই বিষয়টা আসে যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবার পর আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি গিয়েছিলেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু তারপরে তিনি আবার সেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন, তাকে আর দেখা যায়নি। এর পরের পর্বটা যখন এলো তখন অমিত শাহর নির্দেশের পরই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে নতুন বছরের একদম প্রথম দিন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ এবং তারপরে একেবারে দাবাং মুডে তিনি একেবারে ফর্মে ফিরেছেন। তাহলে শুভেন্দু অধিকারী কোথায়? মানে এটা কি শুভেন্দু অধিকারীর একটা লাস্ট চান্স তাহলে সুজয়? দেখো, তুমি যে প্রশ্নটা করলে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই মুহূর্তে বঙ্গ বিজেপির একটা বড় অংশ এটা তাদের, তুমি মনের প্রশ্ন, মানে তাদের মনের কথাটা তুমি বললে, তারা এই কথাটাই বলছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারা যখন সবাই এই মুহূর্তে তাদের বক্তব্য যে 2026-এ এ রাজ্যে জিততে গেলে এই 4 জন নেতাকে বলা যেতে পারে মানে এক ছাতার তলায় আসা বা এক মঞ্চে দেখা, তাহলে সত্যি তো তাই আরএসএস এর কথা শুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দিলীপ ঘোষকে যেরকম ডেকে আনলেন, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টার মধ্যে বলা যেতে পারে 2টোর সময় শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তারা কিন্তু এক মঞ্চে আমরা দেখতে পাবো। এটা কিন্তু এর আগে দেখা যায়নি। তাহলে এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বার্তা, এবং তার বার্তার পর, এবং এটা তো সত্যি যে তুমি যে প্রশ্নটা করলে, তাহলে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য কোথায়? তাহলে কি এরপর এরকম বঙ্গ বিজেপির এরকম কোনো চমক থাকবে যে দেখা, দুটো বিষয় খুব উল্লেখযোগ্য। এক, এই 4 জন নেতাকে এক মঞ্চে দেখা যাবে, সেটা আরএসএস এবং অমিত শাহর নির্দেশে, বা এটাও দেখা যেতে পারে যে আজকে যখন দেখা গেল যে আর 1 ঘন্টার মধ্যে নদিয়ার রানাঘাটে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য এক মঞ্চে, আরো 1 সপ্তাহের মধ্যে কি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে এক মঞ্চে দেখা যাবে? এটা কিন্তু তুমি একবারে লাখ টাকার প্রশ্ন করলে, এবং সেদিকেই তাকিয়ে আছে বঙ্গ বিজেপি। আমি এই কারণে করলাম যে কোথাও গিয়ে এই যে তুমি বলছো যে 2019-এর পর 2021, 2024 বিজেপি পাখির চোখ করেছিল, এবং তোমার নিশ্চয়ই মনে আছে সুজয়, যেদিন শ্যামবাজারে প্রধানমন্ত্রী আসার ঠিক আগে, উত্তর কলকাতায় জনসভা করার আগে, সেখানে কিন্তু আমরা সুকান্ত মজুমদারকে দেখেছি, সেখানে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি, কিন্তু দিলীপ ঘোষকে আমরা সেখানে দেখতে পাইনি। কিন্তু তারপরে দেখা গেল যে 2019-এ যা বিজেপির আসন সংখ্যা ছিল, 24-এ কিন্তু আসন সংখ্যাটা কমেছে। শুভেন্দু অধিকারীর ওপর দল ভরসা রেখেছিল, কিন্তু আশানুরূপ ফলাফল, আশানুরূপ স্কোর কিন্তু করতে পারেননি শুভেন্দু অধিকারী। তাই কি কোথাও 21-24 থেকে শিক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখার পরে কোথাও গিয়ে কি আবার সেই দিলীপ ঘোষেই ফিরে আসতে হলো বিজেপিকে, এবং শুভেন্দু অধিকারীকে কি এটা একটা এমন সুযোগ দেওয়া হলো যে দিলীপ ঘোষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করো, না হলে ভবিষ্যতে অন্য কোনো চেয়ারেও বসতে হতে পারে, এইরকম কোনো একটা বার্তা কি দিয়ে দেওয়া হলো? দেখো, একটা বিষয় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এবার মানে 2026-এর তাদের এই মুহূর্তে এসআইআর-এর আবহ, এবং এখনো পর্যন্ত তারা যে 3-4টে ইন্টারনাল সার্ভে করেছে, সেখানে দেখো 40% মানে 39 থেকে 40% ভোট তারা 2019 থেকে 2024 পর্যন্ত তারা কিন্তু ধরে রাখতে পেরেছে। এই 40% হিন্দু ভোট, ডেডিকেটেড যে ভোট, সেটা তারা এক জায়গায়, এবং বলা যেতে পারে যে স্পেসিফিকভাবে যদি বলি যে এখনো পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে সেই তাদের যে ডেডিকেটেড ভোটটা, সেটা কিন্তু মানে এদিক ওদিক হয়নি। 40%, 39 থেকে 1-2% এদিক ওদিক হয়েছে। সেক্ষেত্রে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বক্তব্য যে এবারে কিন্তু একটা শেষ সুযোগ, এবং আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য তিনি নয় এবার মানে এরকম মন্তব্য করেছে যে নয় নেভার, মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এবারে যদি বিজেপি 2026-এ যদি সরকার তৈরি করতে না পারে, তাহলে
কিন্তু কোনো দিনই মানে এর পরবর্তী 2026-এর পর সবকটা নির্বাচনে কিন্তু জেতা বিজেপির কাছে খুব কঠিন লড়াই, কারণ 2021-এ যে ধাক্কাটা খেয়েছিল সেই ধাক্কাটায় ভোট পরবর্তী হিংসার যে পরিস্থিতি আমরা দেখেছিলাম। আর তুমি যে প্রশ্নটা করলে, এটা তো তাদের ইন্টারনাল রিপোর্টে এসেছে যে এই মুহূর্তে বিজেপির যা অবস্থা, সেক্ষেত্রে সবাইকে যদি এক জায়গায় নিয়ে আসা না যায়, যদি গোষ্ঠীদ্বন্দ্ব বা লবি তুমি যেটা বললে স্পেসিফিক ভাবে, সেটা কিন্তু কারণ কর্পোরেট সংস্থা যদি থাকে তাহলে সেই কর্পোরেট লবিও থাকবে, সেই কর্পোরেট লবিস্টও থাকবেন। একেবারেই তাই। এখানে তো সুকান্ত মজুমদারের আলাদা গোষ্ঠী আছে। এই জায়গাটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের না হয় অন্য সমীকরণ, কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে সমীকরণটা ঠিক কি? সুকান্ত মজুমদার তো দিলীপ ঘোষের পরবর্তী রাজ্য সভাপতি ছিলেন, প্রথম দিকে তো ভালোই যোগাযোগটা ছিল, তারপরে হলোটা কি? সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের সমীকরণটা কেন এতটা ঠান্ডা হয়ে গেল? দেখো, শ্রমিক ভট্টাচার্যকে আমরা যতবার এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, মানে যে দিলীপ ঘোষকে কবে আপনার সঙ্গে দেখা যাবে বা দিলীপ ঘোষকে আপনি ডাকছেন না কেন। দেখো, শ্রমিক ভট্টাচার্য একটা কথাই বলেছিল যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস তাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। একদম একদম। আমি শ্রমিক ভট্টাচার্যের বিষয়টা আসলে আমি সুকান্ত মজুমদারের বিষয়টা একটু তোমার কাছ থেকে জানতে চাই, যে দিলীপ ঘোষের পর তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই হয়েছিলেন, আমি সেটা একটু তোমার কাছে জানতে চাই যে দিলীপ ঘোষের সঙ্গে তো সুকান্ত মজুমদারের ভালো সম্পর্ক ছিল, তাহলে হলোটা কি? দেখো, এই যে তুমি একটা উদাহরণ দিলে যে একটা কর্পোরেট কোম্পানির যে একটা লবি থাকে, দেখো দিলীপ ঘোষ 2টো টার্মের এ রাজ্যের সভাপতি, তাই তার লবিটা সব থেকে বেশি স্ট্রং ছিল এবং এখনো বিভিন্ন জেলাতে আছে। কিন্তু যখনই সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি করা হলো, এই সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষই প্রথম বালুরঘাটে কিন্তু তার আমলেই তিনি টিকিট পান এবং দিলীপ ঘোষ সভাপতির তার শেষ পর্যায়ে তিনি বলেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও জানিয়েছিলেন যে সুকান্ত মজুমদার তিনি অধ্যাপক, তিনি শিক্ষিত মানুষ, তাকে রাজ্য সভাপতি করা হোক, সেটা তিনি সংবাদ মাধ্যমের সামনেও বলেছেন, যেটা খুব উল্লেখযোগ্য। কিন্তু এই যে কর্পোরেট কোম্পানি এবং বিজেপি পার্টি তুমি যেটা ব্যাখ্যা দিলে, যে এরপর সুকান্ত মজুমদার যখন সভাপতি হলো তখন তারও একটা লবি তৈরি হলো, তারও একটা গোষ্ঠী তৈরি হলো। তো দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এই দুই লবি বা দুই গোষ্ঠীর মধ্যে একটা মতবিরোধ তৈরি হলো এবং তারপর যেটা দেখা গেল যে দিলীপ ঘোষ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস সেটাকে ভালো চোখে দেখেনি, একদম স্পষ্ট কথা, সেটা ভালো চোখে দেখেনি। কিন্তু তাই বলে এই যে দুর্গাপুরে তাকে পাঠিয়ে দেবা, সেটা তো অনেক আগে 2024-এ, এটাই বা শীর্ষ নেতৃত্ব কিভাবে মেনে নিল? অমিত শাহই বা কি করে মেনে নিলেন যে একজন এই ধরনের নেতা, যিনি খড়গপুরটাকে নিজের হাতের তালুর মতো চেনেন, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে তার শুধুমাত্র আসন পরিবর্তন নয়, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, অন্য জেলাতে পাঠিয়ে দেওয়া হলো। এইগুলো কি কোথাও গিয়ে একটা রাজ্য বিজেপির কাছে বুমেরাং হয়েছে বলে মনে করছে?